আসসালামু আলাইকুম আলী স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাশ বাজেট থেকে একটা অঙ্ক করব। ক্যাশ বাজেটের অঙ্ক করার আগে আমরা আজকে থার্ড ইয়ারের রেজাল্ট হয়েছে সেই বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে নিব। ক্লাস শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো একটু কষ্ট করবেন, কষ্ট করে আপনার এখানে ক্লাসটা শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায়। আমিও শেয়ার করে রাখতেছি যাতে আপনারা এই ক্লাসটা পরবর্তীতে যখন ফ্রি থাকবেন তখন দেখে নিতে পারবেন, কারণ আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধাটি হলো ক্লাসের ভিডিওটা থাকে। ক্লাস করলেও চলে, না করলেও কোনো ক্ষতি হয় না। আচ্ছা, যেটা বলছিলাম, থার্ড ইয়ার রেজাল্ট হয়েছে, কিন্তু অনেকেরই রেজাল্ট প্রত্যাশিত হয়নি, কারণ গত বছর থার্ড ইয়ারের প্রশ্ন বেশ কঠিন হয়েছিল, যার ফলে রেজাল্ট বেশি একটা ভালো হয়নি। কিন্তু আল্লাহর মতে এখানে যারা পড়ছে, এখানে ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা অনেকে আছে, তারা জানেন যে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার ছিল, যার ফলে আহ ছাত্রছাত্রীরা অঙ্কগুলো দিয়ে আসতে পারছে। তাই এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধাটা হলো বেসিকটা কমপ্লিট করা যায়। হুম। আর বেসিক থাকলে প্রশ্ন যাই আসুক আপনারা পারবেন। আপনারা জানেন পড়ার সিস্টেমটা যে এখানে একটা চ্যাপ্টারের ধরেন আমরা আজকে ক্যাশ বাজেট করতেছি, এটা একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার, এটা আবার ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল আছে। এই ক্যাশ বাজেটের যে মূল বিষয়গুলো শেখানোর জন্য আমি মোটামুটি আপনাদের এখানে আম, 8টা অঙ্ক করাবো। 8টা অঙ্ক করানোর পরে আপনি আপনার মেইন বই থেকে যদি 80টা অঙ্ক থাকে সেই অঙ্কগুলো আপনি ইনশাল্লাহ পারবেন। যেটা পারবেন না সেটা নিয়ে আপনারা ক্লাস শেষে সলভ ক্লাস হয়, সলভ ক্লাস আপনারা বলতে পারবেন যে স্যার এটা আমি বুঝি না, সেটা বুঝি না, আমাকে বুঝিয়ে দেন। এইভাবে পড়লে দেখা যায় বইয়ের 100% নিয়ম আপনার শেখা থাকবে, 100% নিয়ম শেখা থাকলে পরীক্ষা যাই এসে আপনারা ইনশাল্লাহ পারবেন। তা ক্লাস শুরু করে দিই। ক্যাশ বাজেটের উপর একটা ক্লাস নিয়েছিলাম গত ক্লাসে, আজকেও আরেকটা ক্লাস নিব। ক্যাশ বাজেটের মূল বিষয়টা গত ক্লাসে বলা হয়েছিল যে আপনার ব্যবসা করার জন্য নগদ টাকার প্রয়োজন। এখন প্রতি মাসে কত টাকা লাগবে সেটা আপনার আগে থেকে জোগাড় করে রাখতে হবে, না হয়তো ব্যবসা চালাতে পারবেন না। ধরেন আপনি এই মাস ব্যবসা করতে যাচ্ছেন, আপনার 10 লাখ টাকা দরকার হইতে পারে। কিভাবে? মাল কিনবেন, আবার বিক্রি করলে টাকা আসবে, কর্মচারী বেতন দিবেন, দোকান ভাড়া লাগবে। হ্যাঁ, সব হিসাব করে আপনার বোঝা গেল যে 10 লক্ষ টাকা এই বছর এই মাসে লাগবে, সামনের মাসে কত লাগতে পারে। এইগুলো আগে থেকে ধারণা করার হইলো ক্যাশ বাজেট, কত টাকা লাগতে পারে। প্রবলেম 5 নিয়ে আলোচনা করবো আজকে। প্রবলেম 5-এ আমাদের বলা আছে প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর অফ রহিম ট্রেডার্স ফর মে টু জুলাই, মে থেকে জুলাই মাস পর্যন্ত 2011 সালের আপনার ফ্রম দা পার্টিকুলার গিভেন বিলো কিছু তথ্য নিচে দেয়া আছে। সেলস বিক্রয়, যে আপনার মে থেকে মার্চ থেকে একেবারে আগস্ট পর্যন্ত কত টাকা, কত 6 মাসে কতটুকু বিক্রয় হতে পারে সেটা একটা আইডিয়া দেওয়া আছে। পারচেস ক্রয় কত টাকার করতে পারেন সেটা একটা আইডিয়া দেওয়া আছে। ওয়েজেস গত 6 মাস, আগামী 6 মাসে কত টাকার মজুরি দিতে হবে সেটা একটা আইডিয়া দেওয়া আছে। ওভারহেড অন্যান্য খরচ কত টাকার হতে পারে, এইগুলো প্রশ্নে দেয়া। আদার ইনফরমেশন আরো কিছু 5টা তথ্য এখানে দেওয়া আছে। এই 5টা তথ্য ইউজ করে আমরা ক্যাশ বাজেটটা তৈরি করব। যত মাসের ক্যাশ বাজেট করতে বলবে তত মাসের ঘর করবো, যেমন টু জুলাই, মে থেকে জুলাই, তা আমার ঘর হবে তাহলে মে মাসের জন্য একটা ঘর করব, মের পরে আমাদের জুন মাসের জন্য একটা ঘর করব, এরপর জুলাই মাসের জন্য একটা ঘর করব। যাদের থার্ড ইয়ারে যদি আপনার ইনপুট থেকে যায় তাদের জন্য বিপদ হলো যে ফাইনাল ইয়ার তখন তারা পড়ে, ফাইনাল ইয়ারে ভালো করে পড়তে হয়। এমনি তো ফাইনাল ইয়ারে সাবজেক্ট বেশি, থার্ড ইয়ার থেকে যদি 1-2টা থাকে তখন টেনশনে পড়ে যায় যে একটা ফেল করে তো ইয়ার লস। তাহলে যারা
থার্ড ইয়ার ফেল করছে তাদের হতাশ হওয়ার কারণ নাই, কারণ ফোর্থ ইয়ার তো আর ফেল করে নাই। ফোর্থ ইয়ার সময়টা আছে, এই সময়ের মাঝে থার্ড ইয়ারের বিষয়গুলো আবার পড়ে রিকভারি দেওয়ার একটা সুযোগ পাবে। তাহলে প্রথমে আমার এরকম একটা ঘর করে নিতে হবে, এটা ডিটেলস। উপরে আমরা কি করতেছি, প্রতিষ্ঠানের নাম লিখবো, যেমন রাহিম, রহিম ট্রেডার্স। অঙ্ক করতেছি ক্যাশ বাজেট। প্রথমে ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে প্রশ্ন। মূলত এখানে কয়টা লাইন দেওয়া আছে, 6টা পয়েন্ট দেওয়া আছে। এই 6টা পয়েন্ট নিয়ে আমার কাজ করতে হবে। আমি লিখে রাখলাম এ, বি, সি, ডি, ই, এফ। প্রথম পয়েন্টে লিখতেছে এস্টিমেটেড ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স অন 1 মে 2011, টাকা 8,000। আপনার হাতে 8,000 টাকা থাকবে মে 1 তারিখে। তাহলে এই মে ওপেনিং ব্যালেন্স যেটা আছে এটা মাঝে এই জায়গায় লিখবেন, মে মাসে লিখবেন, অন্য মাসে না। অন্য মাসেটা আমরা জানি না, অঙ্ক করে জানতে হবে। তাহলে 1 নাম্বারটা শেষ। 2 নাম্বার, আমি আপনাদের একেবারে বাস্তব উদাহরণ দিয়ে অঙ্কটা বুঝিয়ে দিব, যাতে প্রশ্ন যত কঠিনই হোক না কেন আপনি অঙ্কটা করতে পারেন, দিয়ে আসতে পারেন। অল সেলস অ্যান্ড পারচেস আর অন অ্যাকাউন্ট। প্রতিটা উপরে যে যতগুলো বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, ক্রয়ের পরিমাণ দেওয়া আছে, এগুলো সব ধারের। বাকিতে ক্রয় বিক্রয়। সো এই পয়েন্ট আমাদের কোনো কাজে আসতেছে না আপাতত। তাহলে 2 নাম্বার সমন্বয়টাও শেষ। 6টা সমন্বয়ের মধ্যে 2টা আমরা শেষ করে ফেলছি। আচ্ছা, 3 নাম্বার, 4 নাম্বার। আচ্ছা, আমরা নাম্বারে চলে যাই। এই দুইটা একটু রেখে দিই, সি আর ডি করবো, সবগুলাই করবো। সি ডি একটু পরে করবো, নাম্বার একটু চাই। সবগুলাই করবো, আমার অঙ্কের সুবিধার্থে নাম্বারটা করতেছি, কারণ এই দুইটা এখন বুঝাইলে বুঝবেন না তো। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন বুঝবেন। নাম্বারে বলতেছে দ্য পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার ইজ 1 মান্থ। নাম্বারে বলতেছে আপনাকে, আপনি যে কাস্টমারকে মাল বিক্রি করেন, সেই মালগুলো 1 মাস সময় পরে টাকাটা আদায় হয়। এটার অর্থ এটা, আমি আবার পড়তেছি পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউ টু কাস্টমার। কাস্টমার মানে আপনার কাছে যেই লোক এসে কিনে নিয়ে যায় ধারে, ওই লোক টাকাটা সঙ্গে সঙ্গে দেয় না, 1 মাস পরে দেয়। অ্যান্ড 2 মান্থ ক্রেডিট ফ্রম সাপ্লায়ার্স অফ গুডস। যেই লোক আপনাকে পণ্য দিয়ে যায়, ওই লোক 2 মাস, 2 মাস আপনার সময় নেয়, সময় দেয় আর কি আপনাকে। আচ্ছা, প্রথম অ্যাপ্রুভ করি, এই জিনিসটা করব। কাস্টমার শব্দের অর্থ ক্রেতা। আপনি মাল বিক্রি করছেন, এই সেলসের সাথে কাস্টমারের সম্পর্ক। এই সেলসের শব্দগুলো যা যা দেওয়া আছে এগুলো আমি একটা ছকে উঠাচ্ছি, তো ওয়ার্কিং এর মাঝে উঠাচ্ছি। সেলস, এটা মান্থ, এটা সেলস। প্রশ্নটা লিখতেছি, আমি অঙ্ক শুরু করি। প্রশ্ন বলতেছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এগুলো সেল গুলো এখানে দেওয়া আছে। যারা গত ক্লাস করছেন তারা এই অঙ্ক এমনি পারবেন, কিন্তু আমি এক ধরনের অঙ্ক দুইটা করাচ্ছি, কারণ আপনাদের যাতে বেসিকটা 100% ক্লিয়ার হয় যে আমি কি করতেছি, ঘটনা কি ঘটাইতেছি। তারা বলতেছে তারা বলতেছে মার্চ, এপ্রিল, মে, জুন,
জুলাই, আগস্ট, এই যে 6টা মাসের নাম লিখলাম। উম, মার্চ মাসে 60,000 টাকার মাল বিক্রি করছেন, এই টাকাটা তো অবশ্যই আপনি পাবেন। কতদিন পরে পাবেন বলছে? 1 মাস পরে পাবেন। এই 60,000 টাকা যার কাছে বিক্রি করছিলেন ওই লোক কবে দিয়ে দিয়ে যাবে, বা তার কাছে যাবেন কয় মাস, কতদিন পরে? 1 মাস পরে যাবেন। যাওয়ার পরে সেই লোক আপনাকে টাকাটা দিবে। এই 60,000 টাকা কবে পাবেন? এপ্রিলে। তাহলে আপনি যদি কোনো কিছু বাজেট করে রাখেন যে কিছু কিনবেন, তাহলে এই টাকাটা 60,000 দিয়ে আপনি কিছু কিনলে কি মাসে কিনতে হবে? এপ্রিল মাসে কিনতে হবে। তো এপ্রিল মাসে যে 62,000 টাকা বিক্রি করছেন, এটা কবে দিবে সেই লোক? মেতে দিবে। মে মাসে যে আপনি 64,000 টাকার বিক্রি করছেন, এটা কবে দিবে? 1 মাস পরে, জুনে দিবে। জুন মাসে আপনি 58,000 টাকার মাল বিক্রি করছেন, এই টাকাটা কবে দিবে? জুলাই দিবে। জুলাই মাসে যে 56,000 টাকার মাল বিক্রি করছেন, এটা কবে দিবে? আগস্টে দিবে। আগস্টের যে 60,000 টাকা মাল বিক্রি করছেন, সেটা দিবে আগস্টের পরে সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস পর্যন্ত দিবে। আমি অঙ্ক করতেছি মে, জুন, জুলাই। আমি টাকা কত পাবো? মে মাসে কত টাকা পাবো আমার প্রশ্ন। মার্চের টাকা দিবে এপ্রিলে, এপ্রিলের টাকা মেতে দিবে। তার মানে মেয়ের যে একটা ঘর যদি করি এখানে, আমার 3 মাসেরটা জানা দরকার। জুনেরটা করলাম, জুলাইয়েরটা করলাম। এই যে মার্চে, মার্চের টাকা আমি পাবো এপ্রিলে। এপ্রিলের টাকা পাইলে তোমার লাভ নাই, দরকার হলো মে মাসের টাকা। এপ্রিল মাসে তার মানে এই টাকাটা আমি, আমার কোনো প্রয়োজন নাই। এই 62,000 টাকা এপ্রিলেরটা পাবো মে মাসে, এই টাকাটা আমার দরকার। এই যে মে মাসে আমি 62,000 টাকা পাবো। মে মাসের যে 64,000 পাবো হলো জুন মাসে। জুন মাসে আমি লিখবো 64,000। আর জুন মাসের টাকাটা পাবো জুলাই মাসে। জুলাইয়েরটা পাবো আগস্ট, আগস্টে পাবো সেপ্টেম্বর। এটা আমার দরকার নাই, কারণ কি আমার 3 মাস দরকার, এই 3টা মাস। এই জিনিসটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করতে হবে আপনাকে, ওকে লিখে দিতে হবে। কারণ এই জিনিসটাই তো আমি বুঝানোর চেষ্টা করতেছি 2টা ক্লাস যাবো, যে 30 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে টাকাটা পাইলে কবে পাওয়া যাবে। এইটাই হলো ক্যাশ বাজেট। এই ক্যাশ বাজেটের মূল বিষয় হলো এটা, যে 1 মাস পর, 2 মাস পরে টাকা পাওয়া যাবে। তা আপনার যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করবেন, তাহলে এই টাকাগুলো আপনি পাবেন। তা আপনার এই টাকা আসতে পারে। টোটাল রিসিভ, আপনার টোটাল, টোটাল টোটাল পাবেন হলো এই টাকাটা। এটা এখন যোগ করবো না, পরে করবো। এই টাকা পাওয়ার পরে তার রেখে দিবেন না, এগুলো খরচও করতে হবে। পেমেন্ট, এটা ধরেন টোটাল রিসিপ্টটা, পেমেন্ট, আমি টাকা খরচ করবো এটা। প্রথমেই হলো যে মাল যে বিক্রি করছি মানুষের কাছে, এই টাকা, এইগুলো তো ফ্রিতে আসে নাই, এইগুলা কারো না কারো কাছে কিনে নিয়ে আসছি। নোট গুলা, ওয়ার্কিং গুলা অবশ্যই করে দিবেন, যেহেতু এত সহজ অঙ্ক, পানি ভাত অঙ্ক। এখন এত ছোট একটা অঙ্ক করে দিলে কি 10 নাম্বার দিবে? অবশ্যই আপনাকে ওয়ার্কিং 2-3টা করে দিবেন। প্রশ্নে বলছে যে যদি মাল কিনে নিয়ে আসেন, এই যে মাল যে কিনে নিয়ে আসছেন, এই লোকগুলো আপনাকে সুবিধা দিছে। 36,000 টাকার মাল কিনছেন, সাথে সাথে দিতে হবে না, মাল বেচা টেচা দিবেন টাকা। সে বলেছে 2 মান্থ ক্রেডিট ফ্রম সাপ্লায়ার। যে লোক আপনার কাছে মাল বিক্রি করছে, যার কাছে আপনি নিয়ে আসছেন, সেই লোক বলছে 2 মাস পরে। এখন কত টাকার মাল কিনছিলেন সেটা একটা লিস্ট করতেছি আমি। 36,000, 38,000, 33,000, 35,000, 39,000, 34,000। আপনাদের কাছে প্রশ্ন, মার্চ মাসে এক দোকান থেকে 36,000 টাকার মাল কিনে নিয়ে আসছি, এই টাকাটা কবে দিতে হবে? বলছে 2 মাস পরে। তো কি মাসে দিবেন? যে আপনি যদি আপনার কমিটমেন্ট রক্ষা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কি মাসে দিতে হবে?
মে মাসে, 2 মাস পরে। এই 36,000 মে মাসে প্রধান প্রদান করতে হবে। এপ্রিলে যে 38,000 টাকা মাল কিনে নিয়ে আসছেন, ওই ব্যক্তিকে কবে দিবেন? 2 মাস পর, জুনে দিবেন। তো এই 38,000 টাকা জুন মাসে আমার দিতে হবে। আর মে মাসে যে 33,000 টাকা মাল কিনে নিয়ে আসছিলাম, এটা কবে দিতে হবে? 2 মাস পর, 1, 2, 2 মাস পরে, জুলাই। এটা জুলাই। আর জুনে যে 35,000 টাকা মাল কিনছি, এটা কোথায়, কবে দিতে হবে? আগস্টের। কিন্তু আগস্টের দরকার নেই তো আমাদের, কারণ কি আমার আগস্ট দরকার নেই, আমার 3 মাসের অঙ্ক করলেই 10 নম্বর পাবো। তাহলে এই যে 3 মাসের টাকা আমি লিখে ফেলতেছি, এটা হলো ক্রেডিটর্স বা পেমেন্ট। বুঝতে পারলে একটু কষ্ট করবেন, ওকে লিখে দিবেন, না বুঝলে বলবেন স্যার বুঝি নাই। তাহলে দুইটা জিনিস আমরা শেষ করে ফেললাম, তিনটা ওয়ার্কিং, তিনটা সমন্বয় শেষ। আর এই দুইটা যদি করতে পারি, আর তিনটা করতে পারলে 10 নম্বর পাবো ইনশাল্লাহ। পরীক্ষায় এই ধরনের অঙ্কই আসে। এখন চলি, আমরা চলে সি নাম্বার সমন্বয় চলে যাচ্ছি। একজন আমার সাথে কথা বলতে যাচ্ছেন। হ্যাঁ, বলেন কি প্রশ্ন আপনার? স্যার, 2 নাম্বার সমন্বয়টা কেন হয় নাই? তারা 2 নাম্বার সমন্বয়টা শুধু শুধু দিছে আপনার জন্য, কারণ ওই 2 নাম্বার সমন্বয়ের জন্যই তো এই যে নাম্বারটা, 2 নাম্বারটা এক লাইনে দিতে পারতো। 2 নাম্বার সমন্বয় বলছে ধারে মাল কেনা বেচা হয়। আমরা তো এই ধারের হিসাব করতে আসি নাই, আমরা নগদের হিসাব করতে আসছি, আমাদের কাজটা হলো নগদ নিয়ে। তারা বলছে এখানে সেলের শব্দটা এটা ধারে, পার্চেস শব্দটা এটা ধারে। এটা না দিয়ে এইভাবে লিখলেও হতো। এই যে দেখেন, কাল কাল গত দিন যে অঙ্ক করছি, ক্রেডিট পারচেস মানে ধারে, ওই নিচে না লিখে তারা উপরে লিখে দিচ্ছে ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট মানে ধারে। এখন সি নাম্বারে চলে যাচ্ছি আমরা। প্ল্যান্ট হ্যাজ বিন অর্ডার 16,000 অন জুলাই। জুলাই মাসে একটা যন্ত্র অর্ডার দিছি 16,000 টাকার, অ্যান্ড পেমেন্ট 10% ইন ক্যাশ। যখন অর্ডার দিছি 10% ডাউন পেমেন্ট দিয়ে দিতে হয়েছে, কারণ অনলাইনে অর্ডার দিছি। 10% নগদ দিতে হয়, তা 10% কত আসে? 16 টাকা। দেয়ার আফটার 3 মান্থ, বাকি টাকাটা 3 মাস পরে দিতে হবে। যদি আমার এই বাকি টাকাটা 3 মাস পরে দিতে হয়, তাহলে তো 16,000-এর 10% এখন দিতে হবে, পরে দিতে হবে বাকি টাকাটা। তাহলে আমরা লিখে ফেলি। কোন মাসে দিতে হবে? 16,000 টাকার 10% জুলাই দিতে হবে। আর বাকি টাকাটা কবে দিতে হবে? 3 মাস পরে। আমরা তো জুলাই পর্যন্ত করলেই হইতেছে, এরপরটা দরকার নাই। তাহলে আমার এটাও শেষ। এটা হলো প্লান্টের জন্য অ্যাডভান্স দিতে হইতেছে, প্লান্ট অ্যাসেটস। 16,000 টাকার 10% দিতে হইতেছে। 1600 টাকা শুধু জুলাই দিব, অন্য মাসে না। এরপরে আমি বাকি টাকাটা দিব আরো 2 মাস পরে, 3 মাস পরে। ব্যাস, আমাদের আর দুইটা রয়ে গেছে। অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স মার্চ অ্যান্ড জুলাই, ইচ মান্থ 8,000। মার্চ মাসে আমাকে অগ্রিম ট্যাক্স দিতে হয়, আবার জুলাই মাসে অগ্রিম ট্যাক্স দিতে হয় 8,000 টাকা। আমি তো মার্চের হিসাব করি না, আমি তো শুধু করি জুলাই মাসের। যেহেতু আমাকে অ্যাডভান্স ট্যাক্সটা জুলাই মাসে দিতে হবে, তাহলে জুন জুলাই মাসে আমি টাকাটা লিখবো। তাহলে এই টাকাটা আমি জুলাই মাসে লিখব। জুলাই মাসে 8,000 টাকা ট্যাক্স। মোটামুটি 5টা সমন্বয় শেষ, একটা সমন্বয় বাকি আছে। ওই একটা সমন্বয় করলে আমাদের অঙ্ক শেষ। একটা সমন্বয় কি বলছে? টাইম লেগ ইন পেমেন্ট অল এক্সপেন্স আর 1 মান্থ। এই জিনিসটা নতুন আপনাদের জন্য এবং ইম্পর্টেন্ট। বলতেছে
আমরা যে ওইটা নতুন না, 1 মান্থ বলছে না, হাফ মান্থ বলে নতুন হয়েছে। যে আমাদের এখানে যে খরচগুলো আছে সবগুলো 1 মাস পরে পরে দিতে হয়। যেমন ধরেন কি কি খরচ আছে এখানে, ওয়েজেস আছে, তারপরে আছে হলো আপনার ওভারহেড। এই খরচগুলো আমাকে দিতে হবে 1 মাস পর পর। পারচেজ যেভাবে দিছি সেভাবে দিতে হবে। তাহলে আমরা এই যে টাকাগুলো লিখে নিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। 9,000, 8,000, এটার জন্য ওয়ার্কিং আর করতে হবে না। 9,000, 8,000, তারপর কি আছে এখানে, 10,000, 8,500, 9,500, 8,000। এই ওয়েজেস 1 মাস, 1 মাস পর পর, অর্থাৎ মার্চেরটা এপ্রিলে, এপ্রিলটা মেতে। তা আমি তো মে মাসে হিসাব করতেছি, তাহলে এই 8,000 এখানে বসাবো। আর মে মাসেরটা দিতে হবে জুনে, তারপরে জুন মাসের ঘরে বসাতে হবে 10,000 টাকা। জুন একটা দিতে হবে জুলাইয়ে, তাহলে এখানে বসাবো এটা। বুঝতে পারলে একটু কষ্ট করবেন, কষ্ট করে ওকে লিখবেন। আরেকটা লেগ ইন পেমেন্ট আরেকটা আছে, সেটা হলো সব ধরনের খরচের কথা বলছে, শুধু একটা না। ওভারহেডের কথা বলছে, 10,000, 9,000, 11,500, 9,000, 9,500, আরেকটা হলো 8,500। এই যে বলছে এখানে যে সব ধরনের খরচ 1 মাস পর পর দিতে হবে। ওভারহেডও তো এক ধরনের খরচ, এটা আমাকে 1 মাস পর পর দিতে হবে। এটা এখানে, এটা এখানে, এটা এখানে, তার মানে 9,000 লিখতে হবে আমার। এখানে লিখবো ওভারহেড, লিখে 9,000 লিখবো হলো, 9,000 মে মাসের ঘরে লিখবো, 9,000কে মে মাসের ঘরে লিখলাম। আর 11,500 লিখলাম জুনের ঘরে। জুলাইয়ের, জুনের এইটা জুলাইয়ের ঘরে লিখলাম 9,000। সমন্বয় সব শেষ, অঙ্ক আমার শেষ। এখন আপনার কাজ হলো যোগ নির্ণয় করা। এই দুইটা যোগ করলে আসে 70,000 টাকা। মোট 70,000 টাকা পাবেন। খরচ কত করবেন, এই তিনটা যোগ করে এখানে লিখেন কত আসে। 17 এবং 36, 36 যোগ 17, 53,000 টাকা টোটাল। 53 টোটাল পেমেন্ট, টোটাল পেমেন্ট। 70,000 পাবেন, 53 খরচ করে ফেলবেন, থাকবে কত, থাকবে হলো 17,000। এটা হলো ব্যালেন্স সিডি, আমাদের এন্ডিং ব্যালেন্স। এইটাকে আবার এই জায়গায় লিখতে হবে, এই জিনিসটাই শেখার আছে, এরপর আর কিছু শেখার নাই। এই 17,000 এই জায়গায় লিখতে হবে। 17 আর 64 যুগ হবে। 17 আর 64 যুগ হলে কত আসে বের করেন। 81। এই জায়গায় সবগুলো যুগ করে নামাতে হবে। সবগুলো যুগ করে কত আসে, বুঝতে পারছেন তো? এই যুগ ফলটা এখানে লিখবেন, 59,500। থ্যাংক ইউ। 81 থেকে 59,500 বাদ দিয়ে দিবেন, যেটা আসে এখানে লিখে দিবেন। তো এখানে আসবে মনে হয় এই 21,500। 21,500 এখানে লিখবেন। আমি মুখে মুখে করতেছি, আর অনেকে ক্যালকুলেটর দিয়ে করতেছেন। ক্যালকুলেটর দিয়ে আপনার যারা করে লিখে দিতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় বাঁচতেছে। যোগ করলে আসবে 9, 7, 79,500। এই সবটা যোগ করে এখানে লিখবেন। আচ্ছা, বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। এই সবগুলো যোগফল আসে কত, খরচগুলো 60,100। এখান থেকে 60,100 বাদ দিলে যেটা থাকবে সেটাই আমাদের আনসার। এই ছিল আমাদের অঙ্ক। আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, উপকার করবেন, কারণ বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট অনেক বিপদে আছে।
কারণ বন্যা বিভিন্ন কারণে আর্থিক অবস্থা খারাপের কারণে পড়তে পারতেছে না, রেজাল্ট খারাপ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে যে যেহেতু বাসায় বসে পড়া যাচ্ছে, গাড়ি ভাড়া লাগতেছে না, কমন পড়তেছে, বেসিক শিখতে পারতেছে, এই জন্য পড়তে যেহেতু সুবিধা, এই জন্য তাদেরকে একটা সুযোগ করে দেওয়া যাতে এই ভিডিওগুলো দেখে দেখে তারা ডিসিশন নিতে পারে। তা আজকে আর প্রশ্ন নিচ্ছি না, আপনাদের যে প্রশ্নগুলো জমায় রাখেন, নেক্সট যেদিন ক্লাস হবে ওই দিন সব প্রশ্ন নিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে শেয়ার কিভাবে করবেন, এমডি অলিউর রহমান আইডিতে যে ক্লাসের ভিডিওটা থাকে, ওইটা আপনি ইচ্ছা করলে আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন, অথবা অলি স্যারের যে পেজে ভিডিও থাকে প্রোফাইলে শেয়ার করতে পারেন, অথবা ইনবক্সও দিতে পারেন। গত বছরের রিভিউগুলো আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিব। হ্যাঁ, বা একটা আমাদের কিন্তু এই ইয়ে হবে, আপনাদের একটা ফ্রি ক্লাসের একটা গ্রুপ আছে, যারা আর কি আর্থিক অবস্থা ভালো না, ফ্রি ফ্রি ক্লাস করতে চায়, একটা গ্রুপ আছে। ওই গ্রুপের লিঙ্কটা দিলে ওইখানে অনেক ক্লাস থাকে, ওইগুলো দেখে দেখে ডিসিশন নিতে পারে ছাত্ররা যে না পড়া উচিত। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।